ওকে, সো ওয়েলকাম টু ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশ। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ডিবেট টপিক, যে টপিকটা সাধারণত একদম স্ট্রেট ফরওয়ার্ড ডিবেট করা যায় না। ডিবেটের সব টপিকগুলো একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকে না। তো যে সমস্ত টপিকগুলো অ্যাবস্ট্রাক্ট, এটার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ডিবেটাররা তারা যে সমস্ত বিষয়গুলা একেবারে এভিডেন্স সহকারে আলাপ করা যায়, এগুলা ছাড়াও যাতে করে ওই টপিকগুলো ডিবেট করতে পারে, এটা একটা মানে ডিরেক্ট প্রিপারেশন। ওকে, আচ্ছা। সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট উই টক অ্যাবাউট টুডে, আমাদের আজকে ডিবেটের যে টপিকটা হচ্ছে দিস হাউস বিলিভস দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রান বাই পলিটিক্যাল ট্রুথ। Now obviously it is, মানে এই টপিকটা অনেক কমপ্লেক্স, এই টপিকটা কিন্তু একেবারেই কমপ্লেক্স না, বিষয়টা একেবারেই সোজাসাপটা কথা। কারণ আমরা কি মনে করি? আমরা মনে করি যে ট্রুথ, যেটা সত্য, সেটা হচ্ছে অবজেক্টিভ। এরকম আমরা মনে করি যেটা ট্রুথ। ট্রুথ কিরকম? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, এটা হচ্ছে একটা সত্যি কথা, রাইট? অথবা পানিতে অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন আছে, এটা একটা সত্যি কথা, তাই না? তো আমরা মনে করি পৃথিবীটা চলে কিসে? যেটা সত্য, সেই সত্যের উপর ভিত্তি করে পৃথিবীটা চলে। কিন্তু এখন আমি প্রথমে কি ডিস্টিংগুইশ করছি যে ট্রুথটা সাথে পলিটিক্যাল ট্রুথের একটা কি আছে, পার্থক্য আছে। এটা কি একদম স্ট্রেট ফরওয়ার্ড কোনো টপিক? এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড টপিক না। স্ট্রেট ফরওয়ার্ড টপিক যেমন আগে যে সমস্ত টপিকগুলো আমরা ডিবেট করছি, সেটা হচ্ছে দিস হাউস বিলিভস দ্যাট স্কুল শুড বি অনলাইন, অথবা এরকম টপিক ছিল দিস হাউস বিলিভস দ্যাট বাংলাদেশ শুড মেক ইন্টারনেট কানেকশন অ্যাভেলেবল ফর এভরিবডি। তো ওই জিনিসগুলো হচ্ছে অনেক ট্যাঞ্জেবল, বোঝা যায়, ডাইরেক্ট টপিকের মতো। কিন্তু এই টপিকটা এরকম ডাইরেক্ট বা ট্যাঞ্জেবল টপিক না। এই ক্ষেত্রে এই আলোচনাটা একাধিক, মানে এটা শুধু একটা ডিবেটে কভার করা যাবে না। ইউ উইল নিড টু কভার দিস ডিবেট অন ডিফারেন্ট অকেশনস, আচ্ছা, অন ডিফারেন্ট ট্রেনিং সেশনস অ্যান্ড অলসো মক সেশনস। আমি আমাদের যে ডিবেটটায় আমি বন্যাপাকে ইনভাইট করলাম, সেই ডিবেটটা এখন আমরা 27 তারিখে করতে পারবো না, বিকজ অফ এসএসসি রেজাল্ট অ্যান্ড মেনি আদার থিংস। এবং আমার কাছে মনে হয় যে we need to be able to reconnect with some of the debate participants যারা আগে রেগুলার পার্টিসিপেট করতো। আচ্ছা, প্রথমে যে কথাটা হচ্ছে, আমি যদি যেদিন এক্সপ্লিসিটলি বলবো যে আজকে ডিবেট হবে না, ওই দিন ছাড়া প্রত্যেক দিন সকালবেলা এসে ইউ উইল পার্টিসিপেট ইন ডিবেট। সো দ্যাট ইজ ইট। তো ডিবেট টপিকের ক্ষেত্রে বিষয়টা কি, আমি আগে যে সমস্ত ডিবেট টপিকগুলো নিয়ে আমরা ডিবেট করে ফেলছি, সেগুলাই আবার নিয়ে এসে পুনরায় কি করা, এক্সারসাইজ করা। কারণ ডিবেট কোনো মানে এরকম বিষয় না যে একবার কথা বলা, মুখস্থ কথা বলা এবং তার উপরে ভিত্তি করে ডিবেটটা সেরকম কিছু না। You will develop this capacity, you will develop this skill over the period of time. আচ্ছা, সো প্রথমে এবার আসি যে আমি যেটা বললাম যে this house believes that the world is run by political truth. হ্যাঁ কিরণ? I have a question. Like, what do you think is the best strategy to prepare for a debate? Like, is it like you should have a script written down, or is there any other strategy which is more effective than that? স্ক্রিপ্ট লিখে ডিবেট করাটা একেবারেই একটা বোকামো স্ট্র্যাটেজি। এরকম অনেক সময় অনেক ছেলেমেয়েরা করে, যাদেরকে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 1 মাস আগে যখন ডিবেট টপিকটা দিয়ে দেওয়া হয়, যেমন আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে যখন স্কুল ডিবেট পার্টিসিপেট করতে গেছি টেলিভিশনে, বাংলাদেশ টেলিভিশনে, তখন ওরা এরকম 15-20 দিন আগে টপিকটা দিয়ে দেয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে ছেলেমেয়েরা অনেক সময় কি করে, ওই একটা স্ক্রিপ্ট প্রিপেয়ার করে নিয়ে আসে এবং সেটা মুখস্থ করে বলবার চেষ্টা করে। সেটা আসলে ডিবেট না। ডিবেটের উদ্দেশ্য কিন্তু মুখস্থ বলা না। ডিবেটের উদ্দেশ্য হচ্ছে ছেলেমেয়েরা ক্যান দে থিঙ্ক অন দেয়ার ফিট। তার মানে হচ্ছে ওরা নিজেরা স্বতন্ত্রভাবে চিন্তা করতে শিখছে কিনা, সেটা হচ্ছে ডিবেটের একটা মানে লক্ষ্য। এখন সেক্ষেত্রে আমি যদি একটা বই থেকে কিংবা স্ক্রিন থেকে কোনো কিছু রিডিং পড়ি, সেটা কি আসলে স্বতন্ত্রভাবে চিন্তা করা কিছু হলো?
আরেকটা ব্যাপার হচ্ছে স্বতন্ত্রভাবে চিন্তা করার ক্ষেত্রে স্ক্রিপ্ট থেকে পড়াটা যেরকম একটা খুব বোকামো স্ট্র্যাটেজি, আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে কোনো কথা মুখস্থ করে বলা। সেটা ডিবেটের একটা বোকামো স্ট্র্যাটেজি, কারণ আমরা কথা বলি স্পন্টেনিয়াসলি, এবং আরেকটা কথা সাধারণত আমি প্রায় মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমি যখন রাতিব কিংবা নবর বয়সে ছিলাম, কিংবা আমি যখন নাফির বয়সে ছিলাম, আমি কিন্তু আমার কথা স্পষ্ট করে বলতে খুব কষ্ট হতো, আমি তোতলাতাম। এই যে তোতলানোটা, কথা স্পষ্ট করে না বলা, ডিবেটটাকে আমি প্রথমে যে জিনিসটা এ পর্যন্ত তোমাদেরকে শিখিয়েছি সেটা হচ্ছে ডিবেটটাকে অ্যাসেস করা হয় তিনটা মেইন ক্রাইটেরিয়াতে। একটা হচ্ছে ডিবেটের কন্টেন্ট কি, অর্থাৎ আর্গুমেন্ট গুলা কতটা সাউন্ড, কতটা ওয়েল অর্গানাইজড আর্গুমেন্ট। আর একটা হচ্ছে ডিবেট করার সময় কথাটাকে কত ক্লিয়ারলি ডেলিভার করা হচ্ছে, আর্টিকুলেশনটা কতটুকু স্পষ্ট, কতটুকু কনসিস্টেন্ট। এবং থার্ডটা হচ্ছে ডিবেট কোনো ইন্ডিভিজুয়াল জিনিস না, ইটস আ টিম এফার্ট। তো সেক্ষেত্রে ফার্স্ট স্পিকারের সাথে সেকেন্ড স্পিকারের কথার কতটুকু কনসিস্টেন্সি, সেকেন্ড স্পিকারের সাথে থার্ড স্পিকারের কথার কতটা কনসিস্টেন্সি। এবং যেহেতু তোমরা মাত্র ডিবেট শিখছো, এখন তোমাদের ওই জিনিসগুলোকে স্পষ্ট করে ধরা হয় না। বাট রিমেম্বার, অ্যাজ ইউ প্রগ্রেস ইন ইউর ডিবেটিং প্র্যাকটিস, তখন সেই জিনিসগুলোকে আরো স্পেসিফিক্যালি ধরা হবে, জাজ করা হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে অ্যাজ আই হ্যাভ সেড আর্লিয়ার, স্ক্রিপ্ট দিয়ে ডিবেট করাটা একটা বোকামো, ভীষণ বোকামো। তবে ইয়েস, স্ক্রিপ্ট থেকে ডিবেট করার কিছু নাই, কিন্তু আমরা কি ইউজ করতে পারি, আমরা কার্ড ইউজ করতে পারি। সাধারণত কোন একটা কাগজ, কার্ড মানে ছোট ছোট কাগজ ইউজ করতে পারি। কাগজ ইউজ করলে যেটা হয়, সাধারণত আমার নিজের ডিবেটিং এক্সপিরিয়েন্স থেকে যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে, এরকম ছোট ছোট কার্ড বা একটা কাগজ ছিঁড়ে করে নিলে হলো। আমি যখন এরকম একটা কার্ড থেকে বললাম, এই দ্বিতীয় কার্ড থেকে কথাগুলো বললাম, তৃতীয় কার্ড থেকে কথাগুলো বললাম, সেক্ষেত্রে আমার মনে থাকে আমি কোন কোন বিষয়গুলো কাভার করতে চাচ্ছি এবং যে বিষয়গুলো কাভার করতে চাচ্ছি সেগুলো কাভার করা হয়েছে কিনা। ওকে, তাহলে আমি তোমাদের ট্রেনিং করাবার ক্ষেত্রে দুই ধরনের ট্রেনিং করাবো। একটা হচ্ছে যেটা ডিবেট তোমরা নিজেরা করবে, সেখানে তোমরা অ্যাসেসড হবে, হবার পরে তোমরা তোমাদের ভুলগুলো দেখবে, তোমাদের স্ট্রেংথ গুলো দেখবে এবং সেখান থেকে অ্যাডভান্স করবে। এটা হচ্ছে একটা জিনিস। আরেকটা হচ্ছে কখনো কখনো কোনো একটা টপিক নিয়ে আমি বিস্তারিত তোমাদের সাবস্টেন্স গুলো ডেভেলপ করার চেষ্টা করবো। সাবস্টেন্স, আজকে যে কথাগুলো বলছি সেখানে আমি অনেক 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 রেফারেন্স টানবো, যে এই বই থেকে কথাটা বলা হচ্ছে, এই ফিলসফার এই কথাটা বলেছেন, এই বিজ্ঞানী কথাটা বলেছেন। অবশ্যই এখন যদি কথাটা শোনার সময় তুমি লিখতে চেষ্টা করো তাহলে তোমার কাজটা হবে না, কিন্তু এগুলো যখন পরবর্তীতে ইউটিউবে পাবলিশ করা থাকবে, তখন ওই কথাগুলো, যেহেতু কথাগুলো আমি বাংলায় বলছি এবং স্পষ্ট করে বলছি, সেক্ষেত্রে আমি কার কথা বললাম সেটাকে তুমি চাইলে গুগল করতে পারো, ওই প্রফেসর বা ওই সায়েন্টিস্ট সম্বন্ধে আরো জানতে পারো। সেটা উইথ কোর্স অফ টাইম ইউ উইল গেট টু নো। হ্যাঁ কিরণ, হোয়াটস ইউর কোয়েশ্চেন? So when they're watching the sample debate videos of the Bangladesh television, when they're seeing that within 5 minutes, those students are delivering a huge amount of content, and when they're talking in very high speed. So within 5 minutes, they're covering a lot of things. So when they try to do that, and I don't think in the beginning you are able to do that initially. And for that, for being competent at that level, that's why I think they're being motivated to write scripts. So I beg to differ. I beg to differ because based on my strategy, based on my training. I am asking you these questions because I think I have seen that tendency in them. Okay, and personally, up until now, I did not have any direct experience debating myself, so I don't know like what is the strategy. That's why I'm asking you. I think they need this clarification. They need this clarification. Okay, so what is the strategy? So start with, let's say when they're going to talk about a topic, they will pick out the
key points, bullet points, or in points of information, right? And they will try to explain and show the arguments spontaneously, or when they're practicing, how should they practice? আমি So তো would you সেই please প্র্যাকটিস করার কথাই বললাম। প্র্যাকটিস করার কথাই যেটা বললাম সেটা হচ্ছে এরকম ছোট ছোট কাগজে পয়েন্ট লেখা, যে আমি কোন টপিকে কথা বলবো, কোন আর্গুমেন্টে কথা বলবো, দ্যাটস ইট। কিন্তু আমাদের বাংলাদেশে মুখস্থ কথা বলার সংস্কৃতি একটা অনেক বড় শিক্ষা পদ্ধতির দুর্বলতা। আমরা মুখস্থ করতে অভ্যস্ত, মুখস্থ করাটাকে আমরা এনকারেজ করি, এবং এনকারেজ করার চাইতে এটাকে আমরা কি করি, বাধ্য করি একেবারে ছোটবেলা থেকে। ওয়ার্ল্ড স্কুল অফ বাংলাদেশে একেবারে শুরুতে যে কথাটা আমরা স্পষ্ট করে বলেছি, সেক্ষেত্রে আমরা কি বলেছি? আমরা বলেছি তোমাদেরকে আমরা স্বতন্ত্রভাবে চিন্তা করতে সাহায্য করব। এখন যদি আমি ছেলে মেয়েদেরকে মুখস্থ করার কথা, বিকজ দ্যাট ইজ দ্য কমন স্ট্র্যাটেজি, আমি ইন্টারন্যাশনাল ডিবেটও দেখেছি, আমি ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশনও গেছি, ছেলে মেয়েদেরকে ট্রেন করেছি। আমি জানি যে ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশনের ছেলেমেয়েরা মুখস্থ করে আসে না। এটা আমাদের দেশের একটা অসুস্থ সংস্কৃতি, একটা অসুস্থ শিক্ষা পদ্ধতির অংশ। ছেলেমেয়েরা মুখস্থ করে কথা বলে। সো আন্ডার নো সার্কামস্ট্যান্সেস তুমি করলে আমি তোমাকে ঠেকাতে পারবো না। এবং আমি দেখেছি অনেকের মধ্যে টেন্ডেন্সি আছে যে কথাটা কেমন জানবো, মানুষের কথা বলার একটা স্বতঃস্ফূর্ত ভঙ্গি আছে, এবং সেই কথাটা একেবারে দেখে মনে হয়, আমি যখন কথাটাকে মুখস্থ বলবার চেষ্টা করি তখন টের পাওয়া যায় যে আমার কথাটা স্বতঃস্ফূর্ত না, আমার কথাটার ভিতরে কনভিকশন থাকে না। একটা মুখস্থ কথার ভিতরে কনভিকশন থাকে না। আমি বলতেছি কারণ বলার জন্যই বলছি, কিন্তু বলার সাথে আমার বিশ্বাস, বলার সাথে আমার প্রকাশের যেই স্বচ্ছতা সেটা থাকে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমি ওদেরকে ট্রেনিং করে শেখাচ্ছি যে আচ্ছা আমি কি এখন মানে গাড়ি চালানোর ক্ষেত্রে কাউকে কি শেখাবো যে রাস্তার ডান দিকে গাড়ি চালাও? নো। তার মানে এই না যে পৃথিবীর সব দেশে রাস্তার বাম দিকে গাড়ি চলে। বাংলাদেশে বাম দিকে গাড়ি চলে, কানাডায় রাস্তার ডান দিকে গাড়ি চলে। সো মানে বাংলাদেশে যেটা আমরা ছেলে মেয়েদেরকে ট্রেন করাই সেটা কিন্তু আসলে সুইসাইডাল, যে মুখস্থ করে কথা বলো। সো অ্যাজ আ টিচার আই উইল নেভার ডু দ্যাট। ইয়েস রুমি? আমাদের ডিবেট ফরম্যাট ডিফারেন্ট না, বাংলা আর ইংলিশ ডিবেট। যারা বাংলা যে তর্ক বিতর্ক গুলো হয় ওটার ফরম্যাট একরকম, আর ইংলিশ ডিবেটের ফরম্যাট কি আরেক রকম না? বাংলাদেশে যে ডিবেট গুলা হয় সে ডিবেটের ক্ষেত্রে অনেক জাতীয় বিতর্কটা, সেই বিতর্কের ওরা কথার অলংকারকে প্রাধান্য দেয়। ওদের কথাগুলো শুনলে মনে হয় যে ওরা কি করছে, হয়তো কোনো কাব্য কিংবা কোনো প্রবন্ধ পাঠ করছে। স্টাইলের উপর ফোকাস দেয় বেশি। মানে আমাদের, এবং আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না। One of the things that happens, যেটা ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশন গুলোতে হয়, সেক্ষেত্রে যতটা ডিবেট ট্রেনারদেরকে ট্রেন করার ক্ষেত্রে মনোযোগ দেওয়া হয়, ঠিক একইভাবে ডিবেটকে অ্যাডজুডিকেট করার জন্য, জাজ করার জন্য জাজদেরকে ট্রেন করা হয়। ডিফারেন্ট লেভেলস অফ জাজেস আছে। তো আমাদের দেশে যারা ডিবেট জাজ করতে আসে, এরকম অনেক ঘটনা ঘটে। কেউ হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তার ওই বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে, সে হয়তো অনেক বড় একজন স্কলার প্রফেসর, কিন্তু একজন প্রফেসর হওয়া কিংবা একজন ডিবেট অ্যাডজুডিকেটর হওয়া তো এক কাজ না। কিন্তু আমাদের দুর্ভাগ্য এইটা, সেটা হচ্ছে আমরা কথা বলার ক্ষেত্রে, যদিও আমরা বলি ডিবেটটাকে জাজ করা হয় ডিবেট মানে প্রেজেন্টেশনের স্টাইলের উপরে, কন্টেন্টের উপরে এবং স্ট্র্যাটেজির উপরে, কিন্তু আমরা যখন ভীষণ মনোযোগ দিয়ে শুনি না, তখন সবচাইতে বেশি গুরুত্ব পায় স্টাইল।
But remember, that does not work in international debate competition. At least consciously হয় না। ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশন, এবং এটা নিয়ে বিস্তর গবেষণা আছে, তো ইন্টারন্যাশনাল ডিবেট কম্পিটিশনে গেলে কেউ আসছে মোজাম্বিক থেকে, কেউ আসছে কেনিয়া থেকে, কেউ আসছে ব্রিটেন থেকে, ওরা কি সবাই এক ধরন করে কথা বলে? কথা বলে না তো। কিন্তু আমরা যখন কেউ ব্রিটিশ মেল অ্যাকসেন্টে, একজন ব্রিটিশ পুরুষ মানুষ যখন কথা বলে, তার কথাটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, তাই না? মনে হয় এই কথাটা হচ্ছে ভীষণ সত্যি কথা, সেটাই মনে হয়। তো ওখানে ট্রেন করানো হয়। তো আমাদের দেশের ডিবেট অ্যাডজুডিকেশনের ক্ষেত্রে আনফরচুনেটলি এই ঘটনা ঘটে যে লোকেরা কথাটা কিভাবে বলে সেটার দিকে বেশি খেয়াল করে, কিন্তু কি আর্গুমেন্টটা বললো ছেলেরা সেটার দিকে খেয়াল করা হয় না। বিপাশা এবং শিফান, ইউ জয়েন্ট লেটার। আমি আজকে তোমাদেরকে যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু ডিবেট ভীষণ অ্যাবস্ট্রাক্ট হয়। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে ওই ডিবেটগুলো স্ট্রেট ফরওয়ার্ড কিছু না, ওই ডিবেটগুলা যথেষ্ট দার্শনিক, বুদ্ধিবৃত্তিক, চিন্তা করতে তোমাকে বাধ্য করে, এমন কিছু কিছু ডিবেট আছে। কিছু কিছু ডিবেট হয় পুরোপুরি ডেফিনেশনাল। আমি তোমাদেরকে বারবার যে কথাটা মনে করাবার চেষ্টা করি, ডিবেটে প্রপোজিশনের প্রথম কাজ হচ্ছে ডিবেটের মোশনটাকে ডিফাইন করা এবং সাইন পোস্ট করা যে অ্যাজ দ্য লিডার অফ দ্য প্রপোজিশন আমি এই আর্গুমেন্টের কথা বলবো। মানে মানে যে ডিবেটের যে প্রপোজিশন, যে ডিবেটটা ওপেন করে, তাকে কি করতে হয়? তাকে বলতে হয় কেন তারা প্রপোজিশন ডিফাইন করতে হয়। ঠিক আছে, এখন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি ভীষণ অ্যাবস্ট্রাক্ট। আজকের বিষয়টা হচ্ছে এরকম, দিস হাউস বিলিভস দ্যাট দ্য পলিটিক্যাল ট্রুথ, সত্য যেটা, যে সত্যটা হচ্ছে পলিটিক্যাল সত্য, দ্য পলিটিক্যাল ট্রুথ রানস দ্য ওয়ার্ল্ড। এটা কি স্ট্রেট ফরওয়ার্ড কিছু? আমরা একদিন পর্যন্ত বেশ সোজাসাপটা কতগুলো ডিবেট করেছি যে সমস্ত লেখাপড়া অনলাইন হয়ে যাওয়া উচিত, সবার ইন্টারনেট কানেকশন থাকা উচিত, এগুলা বললাম। কিন্তু এই যে যখন বললাম যে দিস হাউস বিলিভস দ্যাট দ্য পলিটিক্যাল ট্রুথ রানস দ্য ওয়ার্ল্ড, এখন এখানে তোমাকে ডিবেটটা ডিফাইন করাটা ছাড়া এগোবার কোনো পথ নেই। তার মানে কি, এখানে আমাদের কিওয়ার্ডটা আসছে কি? পলিটিক্যাল ট্রুথ। তার মানে ট্রুথ ইউনিভার্সাল কিছু না। কিছু সত্য হচ্ছে রাজনৈতিকভাবে যে সত্যটাকে সমর্থন করা হয় রাজনৈতিক সুবিধার জন্য, আর কিছু সত্যটা হচ্ছে সত্য সত্য। যেমন আমরা কি বলতে পারি, সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে ডোবে, এটা তো সত্যই। পানিতে হাইড্রোজেন অক্সিজেন আছে, এটা তো সত্যই, তাই না? কিন্তু যেটা সব সত্য, সেই সত্যগুলোকে আসলে কি অ্যাকসেপ্ট করা হয়, গ্রহণ করা হয়? গ্রহণ করা তো হয় না। আমি যখন বললাম পৃথিবীটা পলিটিক্যাল ট্রুথ দিয়ে চালিত হয়, এর উদাহরণ বলি। এখন ধরো তুমি প্রপোজিশনে, ইউ আর ইন প্রপোজিশন, তখন তুমি বলবে যে দিস হাউস বিলিভস দ্যাট, মানে মিস্টার স্পিকার, পলিটিক্যাল ট্রুথ মানে কি? যে ট্রুথটা পাওয়ার দিয়ে ব্যাক করা। পাওয়ার যখন যে কথা বলে, এখন আমি আজকে শুরুতে তোমাদেরকে, যখন তোমরা দুজন ছিলে না, আমি তোমাদেরকে বলেছি আমি কিছু কিছু ডিবেট সেশনে কি করব, তোমাদেরকে পুরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমাদেরকে কোনো একটা বিষয় সম্বন্ধে অনেক তথ্য দেব, দুই পক্ষে, পক্ষে এবং বিপক্ষে। এবং এই কথাগুলো যেহেতু আমাদের ডিবেট ইউটিউবে থাকবে, ওখানে গিয়ে তখন আবার তুমি শুনবে এবং ওখান থেকে কি করবে, তুমি ওই তথ্যগুলা বের করবে। এবং ইউটিউবে গিয়ে কথাগুলোকে স্পিড বাড়িয়ে দেওয়া যায় না, যে 1 to ডাবল স্পিড করে দেওয়া যায়, স্পিড বাড়িয়ে কথাগুলো প্রয়োজন পড়লে শুনবে। এখন তোমার ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? তোমার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে আমি যখন ছেলে মেয়েদেরকে ডিবেট ট্রেন করাতাম, আমি তো ওদেরকে এই ট্রেনিংটা করাতাম শুধুমাত্র তো স্টাইল এবং কথা বলার, ওটা তো একটা সময় গিয়ে প্রয়োজন পড়ে না। কিন্তু কন্টেন্ট ডেভেলপ করার কি কোনো শেষ আছে? আমি যখন ডিবেটে ছেলে মেয়েদেরকে আর্গিউ করা শেখাচ্ছি, সেক্ষেত্রে এটা কোনো শেষ আছে? কোনো শেষ নাই। ডিবেট হচ্ছে তোমার ওয়ান অফ দি মোস্ট ইন্টেলেকচুয়ালি অ্যাথলেটিক এক্সারসাইজ। তো যখন আমি বললাম যে দিস হাউস বিলিভস দ্যাট পলিটিক্যাল ট্রুথ রানস দ্য ওয়ার্ল্ড, তার মানে তোমাকে ট্রুথকে ডিফাইন করতে হবে। ট্রুথ মানে কি? পলিটিক্যাল ট্রুথটা কি? তাহলে পলিটিক্যাল ট্রুথ বলতে পারি যে ট্রুথটা হচ্ছে পাওয়ার, যে ট্রুথটাকে কি করে, সাপোর্ট করে, হ্যাঁ, সেটাই হচ্ছে পলিটিক্যাল ট্রুথ, তাই না? আচ্ছা, যেমন ধরো তোমরা তোমরা জানো যে থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, মানুষের বিবর্তনবাদ। আমি তোমাদেরকে শিখিয়েছি যে একজন
একজন মানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো একজন বায়োলজিস্ট ডক্টর রানা, গুগলে খুঁজে পাবে, যে উনি বলছেন যে বিবর্তনের সাথে আমাদের কোনো সমস্যা নেই। এই কথাগুলো এখন লিখবার চেষ্টা করো না, তাহলে তোমরা হবে মানে ডিস্ট্রাক্টেড হবে। যেহেতু কথাগুলো তোমাদের ইউটিউবে থাকবে, এই কথা ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, পরবর্তী দিকে তোমরা খুঁজে দেখো, সার্চ করবে এভলিউশনারি থিওরি অফ এভলিউশন, ডক্টর রানা, হার্ভার্ড, পেয়ে যাবে। একজন প্র্যাকটিসিং মুসলমান, একজন বায়োলজিস্ট, উনি বলছেন যে এভলিউশনের যে থিওরি, যে আমাদের বিবর্তনটা কোত্থেকে এসছে, আমাদের বিবর্তনটা এসছে যে আমাদের ধরো শিম্পাঞ্জি, প্রাইমেট যেগুলো, যে এই এখন ওখান থেকে আমাদের বিবর্তন হয়েছে। এই কথা বলতে গেলে অনেক মানুষ ক্ষেপে আসবে না, তেরে আসবে তোমার দিকে। কিন্তু এই তেরে আসার একটা কিন্তু বিপদ আছে। বিপদটা হচ্ছে এই যে আমরা আমাদের বিবর্তনের মাধ্যমে যে আমরা এসছি, আমাদের আগে যে তোমার এই যে শিম্পাঞ্জি, প্রাইমেটরা হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা, এই কথাটাকে, এটা সায়েন্টিফিক সত্য না? ইটস এ সায়েন্টিফিক ট্রুথ। এই সায়েন্টিফিক সত্যটাকে তুমি যদি স্বীকার না করো, তাহলে তুমি কি, তুমি অনেক জায়গায়, তোমাদের মনে আছে ক্যালকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে যে আমাদের সাথে সে রিসার্চ ক্লাস পার্টিসিপেট করেছিল স্টেম সেল রিসার্চ নিয়ে, স্টেম সেল রিসার্চ নিয়ে ওই ছেলেটা রিসার্চ করে, ও আমাদের সে কি দেখিয়েছিল যে একটা ভ্রূণ, একটা এমব্রায়ো, এমব্রিও মানে তো বুঝো ভ্রূণ, সেই ভ্রূণে ওখানে গিয়ে কি দেখাচ্ছে যে একটা মুরগির ডিম বা চিকেনের ভ্রূণে উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে দেখে যে তোমার কি হচ্ছে, ওইখানে কোন ধরনের পরিবর্তন হয়। তো ওইখানে স্টেম সেলে কোন ধরনের চেঞ্জ হচ্ছে, সেখান থেকেই তো অনেক বিজ্ঞানের প্রযুক্তি আসে, যেগুলো আমাদের মেডিসিন ডেভেলপ করতে কাজে আসে। এখন তুমি যদি বিবর্তনটাকে স্বীকার না করো, তাহলে কি তুমি সেই স্টেম সেল রিসার্চে যেতে পারবে? You can go to stem cell research. You cannot go to many medicinal progress. যেতে পারবে না। তোমাদের মনে আছে যখন আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ডারউইন যখন দেখালো যে আসলে বিবর্তনের ক্ষেত্রে, তখন কি হলো, এই যে খ্রিস্টানরা যখন পৃথিবীটা কি করলো, উপনিবেশিকতার মাধ্যমে বিভিন্ন দেশ দখল করে নিচ্ছিল, তখন ওরা কি যুক্তি দেখাচ্ছিল, এই মানুষগুলো হচ্ছে অসভ্য, এদের ভিতরে কোনো সভ্যতা নেই, এরা হচ্ছে বর্বর, এদেরকে সভ্য করবার জন্য আমরা এসেছি। তখন দেখো ওরা কিন্তু মূলত গেছিল কিসের জন্য? ওরা গেছে তোমার কি, ওদের সম্পদ লুণ্ঠন করবার জন্য, মানুষকে অত্যাচার করে কি করা, ওদের কাছ থেকে ওদের সম্পদ ছিনিয়ে নেওয়া। সেটাই তো, ভারতবর্ষ কি 200 বছর তোমার ব্রিটিশ শাসন আমলে থাকে নাই? ওরা যখন এসছিল, ওদের এই অত্যাচারটাকে ওরা জাস্টিফাই করার জন্য, মানে এটাকে জায়েজ করার জন্য, ওরা কি বলেছিল, যে আমরা অসভ্য, মনে আছে? তাহলে সেই মুহূর্তে ওদের বলা সেই কথাটা, সে কথাটা কি সত্য ছিল? সেটা তো সত্য ছিল না, যে ওরা এসছে আমাদেরকে সভ্য করতে। কিন্তু সেই মুহূর্তে সেটাই কি মানে স্বীকৃত সত্য ছিল না? সেটাই তো স্বীকৃত সত্য ছিল। যেমন ধরো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার বিরুদ্ধে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হলো, সেই মামলা কি তোমার মিথ্যে মামলা ছিল? তার বিরুদ্ধে মিথ্যে দায় ছিল না? কিন্তু প্রকৃতি বিষয়টা কি ছিল? প্রকৃতি বিষয় ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চাচ্ছিলেন আমাদের দেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন আমরা না পাই, এই জন্য তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কি তোমার একটা মিথ্যে মামলা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ধরো কিছুদিন আগে প্রকাশিত হলো তোমার নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হলো পেন্টাগন, আমেরিকার যে তোমার হেডকোয়ার্টার, মিলিটারি হেডকোয়ার্টার, ওরা কি করছে, ড্রোন দিয়ে অ্যাটাক করছে, ড্রোন দিয়ে। আগে তো যুদ্ধ করতো, যুদ্ধ বিমানে যুদ্ধ করতো, তাই না? এখন যখন ড্রোন দিয়ে হামলা চালায়, তখন তো সেখানে মানুষ থাকে না, তাই না? তো পেন্টাগনের নথিপত্র ফাঁস করে দেওয়া হয়েছে কোথায়? নিউ ইয়র্ক টাইমসে। সেখানে দেখানো হচ্ছে মধ্যপ্রাচ্যে 1300-র বেশি নিরীহ শিশু, নারী, মানে সিভিলিয়ানদেরকে হত্যা করা হয়েছে ড্রোন হামলায়। কি আমার কথা বুঝতে পারছো what I'm saying? তো এই যে তখন তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি কি এই সত্যটা স্বীকার করেছেন? উনি তো সে সত্যটা স্বীকার করেননি। যখন আমেরিকা ইরাক আক্রমণ করে, ইরাক আক্রমণ করার সময় তাদের বিরুদ্ধে কি দায় ঠেকানো হয়েছিল? ইরাকে কি আছে? ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন, তাই না? তো ইরাকে যখন ওরা আক্রমণ করলো, মানে কতটা অযৌক্তিক হতে পারে, মানে মানে মানুষের শাসন। তখন
এই যে গরিব মানুষ বা এই যে ধরো ইরাকে নিপীড়িত মানুষরা তারা যখন তাদের অত্যাচারের কথাগুলো বলছিল সেই সত্যটা কি সত্য হিসেবে গ্রহণযোগ্য হয়েছে? তার মানে যখন আমি বলছি পলিটিক্যাল ট্রুথ, তার মানে যেই ট্রুথটা পাওয়ারের কাছ থেকে আসতেছে, যে ট্রুথটা পৃথিবীর ক্ষমতাবান বিত্তশালী সমাজের উঁচু তলার মানুষেরা যখন যে কথাগুলো বলে সেই কথাটা কি হয়ে যায়? সত্য হয়ে যায়। এই কথাটা কে বলেছে? ফরাসি সমাজবিজ্ঞানী দার্শনিক মিশেল ফুকো। উনি কি বলছেন? উনি বলছেন পাওয়ার স্ল্যাশ নলেজ, অর্থাৎ শক্তিশালী মানুষের কাছ থেকে যখন ক্ষমতা কথা আসে সেই কথাটা কি হয়ে যায়? সেই কথাটা হয়ে যায় সত্য। দ্যাট বিকামস ট্রুথ, তাই না? তো যেমন ধরো কিছুদিন আগে আমেরিকার যে একজন উন্মাদ রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট ছিল কি? ডোনাল্ড ট্রাম্প, তাই না? ডোনাল্ড ট্রাম্প এতটাই মানে এক ধরনের কৌতুকপূর্ণ একজন রাষ্ট্রনেতা, আর একজন কৌতুক অভিনেতা এর চাইতে খানিকটা সৎ বা সত্য কথা বলে। ডোনাল্ড ট্রাম্প এতটাই মিথ্যে কথা বলতেন, মিথ্যে কথাটা বলাটাই ছিল তার এক ধরনের আইডেন্টিটি। ওই মিথ্যে কথা বলাই তার ছিল, কিন্তু কথা বলছে কে? বলছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যখন বলল আচ্ছা করোনা সেরে যাবে, এই ক্লোরোকুইন খেলে করোনা সেরে যাবে, ওই ওষুধটা, ডোনাল্ড ট্রাম্প কি ডাক্তার? ও কি মেডিকেল সায়েন্টিস্ট? একটা বদ্ধ উন্মাদ, একটা মানে রীতিমতো বর্ণবাদী একজন অত্যাচারী মানুষ, সে একটা কথা বলল যে না মানে কি এটা খেলে সেরে যাবে, সেই ওষুধ খেয়ে মানুষ মারা যায়নি? তাহলে কোন কথাকে সত্য বলে ধরা হয়? এবার আসা যাক তোমার আরো অন্যান্য কিছু ক্ষেত্রে আমরা বিষয়গুলো আসি। যেমন ধরো এটা সামাজিকভাবে স্বীকৃত সত্য কথা যে ছেলে মানুষের মেধা মেয়ে মানুষের মেধার চাইতে বেশি। ছোটবেলা থেকে শুনে আসো নাই ছেলেদের মাথা ভালো, ওরা অঙ্ক ভালো বোঝে, এই জন্য ওরা ইঞ্জিনিয়ারিং বেশি পড়ে, মনে আছে? রাইট? আচ্ছা, তো সেই ক্ষেত্রে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষা বিজ্ঞানী ক্যারল ডোয়াক উনি একটা বই লিখলেন। ওখানে উনি কি বললেন? যখন আমরা ছেলে মেয়েদেরকে বলি যে তোমরা আসলে অঙ্কে ভালো না, তখন ওদের ব্রেনই কাজ করা বন্ধ করে দেয়, কারণ আমি তোমাকে বলে দিচ্ছি তুমি অঙ্কে ভালো না। তাহলে কি মানে পৃথিবীতে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বলা হয় না যে ওদের ওদের অঙ্কে মাথা ভালো না, ওরা অঙ্ক ভালো পারে না, মানে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছেলেরা পড়তে হয়? তাহলে এই যে মিথ্যে কথা, এটা কি তোমার সমাজ স্বীকৃত মিথ্যে কথা না? সমাজের স্বীকৃত মিথ্যে কথা। সেই সমাজের স্বীকৃত মিথ্যে কথার জন্যই তো পৃথিবীতে মেয়েরা তোমার বিজ্ঞান কিংবা কম্পিউটার সায়েন্স কিংবা যেটা বিজ্ঞান অর্থাৎ যেটাকে সহজে বলে সংক্ষিপ্তভাবে বলে কি স্টেম, STEM, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই চারটা বিষয়ে মেয়েরা অনেক পিছিয়ে আছে না? পিছিয়ে থাকার কারণ কি? কারণ তাদেরকে মিথ্যে কথাটা বলা হয়েছে এবং তারা এই মিথ্যেটা বিশ্বাস করেছে। তাহলে আসলে কি পৃথিবীটা কি তোমার প্রকৃত সত্য দিয়ে চলে নাকি রাজনৈতিক সত্য দিয়ে চলে? কারণ পৃথিবীটা হচ্ছে ছেলেদের দ্বারা শাসিত। কাজেই ছেলেরা যখন মেয়েদেরকে এই কথাটা কথাটা বারবার প্রকাশ করেছে যে মেয়েদের মাথা ভালো না, ওরা আসলে অঙ্ক পারে না, ওদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব না, তখনই তো মেয়েরা ইঞ্জিনিয়ারিং বা এই সমস্ত জায়গা থেকে পিছিয়ে গেছে। এই যে পিছিয়ে যাওয়ার কারণে ওদের ক্ষমতা, ওদের স্ট্যাবলিশমেন্ট, সেটা কি হয়েছে? হয়নি তো। সমাজে এরকম মিথ্যে কথাকে বলা হয় না যে আসলে মেয়েরা নিজেরা নিজেদের নেতৃত্ব দিতে পারে না, এই জন্য ওদের নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষ মানুষ প্রয়োজন, এই কথা বলা হয় না? এটা কি সমাজ স্বীকৃত সত্য কথা কিনা? আসলে কি সেটা সত্য? am I making sense? যে সত্যটা আসলে কি? আমি তোমাদেরকে দুজন নিউরো সায়েন্টিস্টের কথা বলেছিলাম, মনে আছে তোমাদের? যে একজন হচ্ছে কর্ডেলিয়া ফাইন, আরেকজন হচ্ছে জিনা রিপন, তাই না? তারা দুজন কি করেছেন? তারা একটা বিষয় সম্বন্ধে মানে লিখেছেন, একে বলা হয় তোমার নিউরো সেক্সিজম। নিউরো মানে কি? নিউরোলজি, ব্রেন। ডু ইউ রিমেম্বার? কর্ডেলিয়া ফাইন এবং জিনা রিপন, তারা দুজনই নারী এবং তারা দুজনই হচ্ছে তোমার সায়েন্টিস্ট। কোন সায়েন্টিস্ট? নিউরো সায়েন্টিস্ট। তারা এসে কি করলেন? এই যে সমাজের স্বীকৃত কথা যে মেয়েদের ব্রেনের ক্যাপাসিটি হচ্ছে আসলে ছেলেদের ব্রেনের ক্যাপাসিটি চাইতে কম,
তাহলে কি বুঝতে পারছো পৃথিবীটা কোন সত্য দ্বারা শাসিত? পৃথিবীটা হচ্ছে রাজনৈতিক সত্য দ্বারা শাসিত। আর কোনটা রাজনৈতিক সত্য? যে সত্যটা, যে কথাটা ক্ষমতাবান, বিত্তশালী এবং যাদের ক্ষমতা জোর যার মুল্লুক তার। তাহলে এই যে আমাদের এত অহংকার, আমরা শিক্ষিত হয়েছি, এরকম একটা অহংকার আমাদের আছে না, যে আমরা হচ্ছি 2021 সালে আমাদের সমস্ত কুসংস্কার অপসংস্কারের ঊর্ধ্বে আমরা, তাই না? কি বুঝতে পারছো যে আসলে কিভাবে? আচ্ছা, এখন এই যে তোমাকে প্রশ্ন করাটা, এই প্রশ্ন করতে শেখাটা, তো এখন যদি তুমি যদি বলো যে এই ডিবেটটাকে নিয়ে তুমি যদি কথা বলতে চাও যে মিস্টার স্পিকার, the proposition this house believes that the world is run by the political truth এবং এর পর্যাপ্ত তথ্য, পর্যাপ্ত যুক্তি এবং সপক্ষে আমাদের অবস্থান, কারণ চলমান বিশ্বে এর বাস্তবতা দেখে এটাকে সন্দেহ করবার কোনোই অবকাশ নেই। ওকে, এখন আসি এক এক করে। যেমন ধরো তোমার বৈজ্ঞানিক সত্যটা, বৈজ্ঞানিক সত্যটাকে আসলে বৈজ্ঞানিক সত্য নাকি রাজনৈতিক সত্য? পৃথিবীতে তোমার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাই না? পৃথিবীতে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ওকে, ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে পৃথিবীতে সবচাইতে বিপদগ্রস্ত হচ্ছে গরিব দেশের লোকেরা, বাংলাদেশ তার মধ্যে একটা। কিন্তু এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গ্রিন হাউস গ্যাস এমিশন করছে, সেটা কি আমরা করছি? আমরা তো খুব ক্ষুদ্র পরিমাণে তোমার গ্রিন হাউস গ্যাস এমিট করছি। গ্রিন হাউস গ্যাস যারা এমিট করছে তারা হচ্ছে বড়লোক দেশেরা করছে। তারা তোমার ফসিল ফিউল জ্বালাচ্ছে, তারাই তোমার গ্যাস, তারাই তোমার তেল জ্বালাচ্ছে, এগুলো করছে, তাই না? রাইট? আচ্ছা, ওকে। তাহলে যখন ওরা কি করে, ওরা কি চালাকিটা করছে দেখো। এখন যদি এই সত্যটাকে তুমি স্বীকার করো যে মানুষের এই প্রাকৃতিক সম্পদ অপব্যবহার এবং প্রতিনিয়ত শুধু টাকা টাকা টাকা, আমরা বেঁচে আছি কিনা, আমরা বেঁচে থাকতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট না, আমাদের আরো টাকা চাই টাকা চাই টাকা চাই, তাই না? তো এর মাধ্যমে আমরা এখন পর্যন্ত সৌরজগতে শুধুমাত্র একটাই প্ল্যানেট, যেটা হচ্ছে পৃথিবী, যেখানে বাস করা যায়, বাসযোগ্য। তো পৃথিবীর যারা বড় বড় মোড়ল, আমেরিকা, কানাডা, চায়না, এরা হচ্ছে রাষ্ট্রপ্রধান, এরা কতটা নির্লজ্জভাবে, কতটা বেহায়াপনার মতো, কতটা মূল্যবোধ বলে কোনো জিনিস নাই, সততা স্বচ্ছতা বলে কোনো জিনিস নাই। এরা কি করে? প্রতিনিয়ত মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলে না? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এবং আমি তোমাদেরকে এটারও এই যে এই কথাগুলো বললাম, লেখার চেষ্টা করো না, কারণ এগুলা ইউটিউবে থাকবে। এমআইটি বিশ্ববিদ্যালয়ে 1972 সালে একটা স্টাডি করা হয়, পৃথিবীতে মানুষ যেভাবে খনিজ সম্পদ উত্তোলন করছে, খনিজ সম্পদ জ্বালাচ্ছে, যেভাবে এগুলো ব্যবহার করছে, যদি এটা কন্টিনিউ করা হয় তাহলে পৃথিবীকে চাপ সহ্য করতে পারবে? 1972 সালে একটা টেস্ট করা হয়, একটা স্টাডি করা হয়। কোন বিশ্ববিদ্যালয়? এমআইটি বিশ্ববিদ্যালয়। এমআইটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা দেখেন, যদি তোমার কি হয়, এইভাবে খনিজ সম্পদ আমরা ক্রমেই ব্যবহার করতেই থাকি, তাহলে 2040 সালের মধ্যে পৃথিবী একেবারে সমূহ বিপর্যয়ের মধ্যে পড়বে। তোমরা কি দেখছো না একটা ভাইরাসের কারণে আজকে পৃথিবীর কি অবস্থা? একটা ভাইরাসের কারণে। কি বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি তোমাকে যদি বলি, এই যে আমাদের এই সংযোগটা অনেকেই বুঝতে পারে না বলে এটা ভুল ব্যাখ্যা দেয়। যেমন ধরো, এই ভাইরাসের সাথে পরিবেশ বিপর্যয়ের প্রত্যক্ষ একটা ডাইরেক্ট সম্পর্ক আছে। সে সম্পর্কটা কি? এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, এই যে কোভিড ভাইরাসটা, এই ভাইরাসটা এসছে প্রাণীর দেহ থেকে।
এটাকে বিজ্ঞানের ভাষায় বলে জুনোটিক ভাইরাস, অর্থাৎ অ্যানিমাল থেকে যে ভাইরাসটা আমাদের দেহে এসছে। এখন আমাদের দেহ এই ভাইরাসের সাথে পরিচিত না, এ কারণে এই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ আমাদের দেহ গড়ে তোলে নাই, যে কারণে আমরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছি। আচ্ছা, আগেই যেই বসবাসের জায়গাটা নির্ধারিত ছিল প্রাণীর জন্য, বাদুড়, বাঘ, ভল্লুক, সিংহ, এরা তো বন্যপ্রাণী, বন্যপ্রাণী তোমার বন জঙ্গলে থাকতো। আমরা কি করছি? আমরা সমানে বন জঙ্গল কেটে ফেলছি। কেন? গাছ কাটো, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াও, ও অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক উন্নতি। তুমি বেঁচে না থাকলে অর্থনৈতিক উন্নতি দিয়ে তুমি কি করবে? তুমি যদি বেঁচেই নাই, ইউ আর নট ইভেন অ্যালাইভ, তাহলে তুমি সেই অর্থনৈতিক উন্নতি দিয়ে কি করবে? হোয়াট আর ইউ গোয়িং টু ডু? সেটাই কি হচ্ছে না? তাহলে দেখো, এই যে তোমার এই ভাইরাসের, সামান্য একটা ভাইরাসের অ্যাটাকে পুরো পৃথিবী অচল হয়ে গেল, একটা ভাইরাস। এবং বিজ্ঞানীরা কি বলছেন? বিজ্ঞানীরা বলছেন যেভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যেখানে বরফ গলতে আরম্ভ করছে, এরকম অনেক এই কোভিড ভাইরাসের মতো আরো ভয়ানক বিভিন্ন ধরনের ভাইরাস, যেগুলো এতদিন বরফের নিচে চাপা ছিল, এখন কি হচ্ছে? বরফ গলে যাওয়ার কারণে সেটা কি হচ্ছে? বের হয়ে আসছে। তাহলে যে সমস্ত কোম্পানিগুলা তেল বিক্রি করে, এই যে ব্রিটিশ পেট্রোলিয়াম বা ফসিল ফিউল, যারা তেল উঠায়, তারা কি বুঝতে পারছে? তারা বুঝতে পারছে যদি পৃথিবীর মানুষ এই জিনিসটাকে আঁকড়ে ধরে যে আরো বেশি বেশি করে তেল জ্বালালে তোমার কি হবে? পৃথিবীর বিপর্যয় হবে, তাহলে তোমরা তেল বিক্রি করতে পারবো না। ওরা কি করলো? কিছু বিজ্ঞানীকে কিনে নিল, বুঝো কিন্তু, কিছু বিজ্ঞানীকে কি করলো? কিনে নিল। কিনে নেওয়ার মাধ্যমে কি বললো? যে আপনারা কি করেন? সন্দেহ প্রকাশ করেন। সন্দেহ প্রকাশ করেন যে না, আসলে এই যে মানুষের কাজের জন্যই যে আসলে এই ভাইরাস, মানে কি বলে, এই পৃথিবীর জলবায়ুর এই বিশ্ব জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটা আসলে একেবারে নিশ্চিত করে বলা যায় না। এখন একটা জিনিস খেয়াল করো, আইনস্টাইন একটা কথা বলেছিলেন, বিজ্ঞান কি করে জানো? বিজ্ঞান, তুমি ক্রমেই কি করতে পারো? বিজ্ঞান বা সায়েন্স হচ্ছে ইউ আর এক্সপেরিমেন্টিং অ্যান্ড ইউ আর গোয়িং টুয়ার্ডস লেস সার্টেনিটি। আমার কথা কি বুঝতে পারছো? বিজ্ঞানের এক্সপেরিমেন্টার মানে কি? এর মানে হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করে 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 কি করবে? তো বিজ্ঞানের এক্সপেরিমেন্ট গুলা কি তোমার, বিজ্ঞান কিন্তু বিশ্বাস করতে সমর্থ না, বিজ্ঞান কিছু বিশ্বাস করে না। বিজ্ঞান কি খোঁজে? প্রমাণ খোঁজে। তো বিজ্ঞানের যে প্রসেসটা, সায়েন্টিফিক প্রসেসটাই হচ্ছে তোমার কি, এটাকে বলে তোমার নালিফিকেশন টেস্ট। তুমি একটা কথা বলবে, আগে তুমি এটাকে না প্রমাণ করার চেষ্টা করো। ধরো একটা, এটাকে তোমার এই যে এই যে তোমাকে এটাকে বলে, এটাকে ইংরেজিতে বলে হাইপোথেসিস। হাইপোথেসিস, ঠিক আছে? তো ওরা, বিজ্ঞানীরা কি বলছে? বিজ্ঞানীরা দেখাচ্ছে যে এই যে মানুষ এত পরিমাণে ফসিল ফিউল জ্বালাচ্ছে, এ কারণে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে, এ কারণে তোমার, কিন্তু ওই যে কিছু সায়েন্টিস্টকে কিনে নিয়েছে টাকা দিয়ে। কিছু সায়েন্টিস্ট যখন বলছে যে ও, এটা নিয়ে আমরা 100% নিশ্চিত না, 1950 সাল থেকে বিজ্ঞানীরা জানে সিগারেট খেলে ক্যান্সার হয়। আমেরিকাতে তোমার এই রিসার্চ যখন ওরা বিষয়টাকে সামনে আনলো যে সিগারেট খেলে ক্যান্সার হয়, তখন সিগারেট কোম্পানিগুলো কি করলো জানো? সিগারেট কোম্পানিগুলা কিছু সায়েন্টিস্টকে কিনলো, ওদেরকে এই প্রশ্নটা করতে বললো যে আমরা এই ব্যাপারে 100% গ্যারান্টিড না। তখনই তোমার এই যে রাষ্ট্রপ্রধান, ধরো আমেরিকার প্রেসিডেন্ট কিংবা তোমার চায়নার প্রেসিডেন্ট, তারা বলবে যে ডোনাল্ড ট্রাম্প কি করেছে? ডোনাল্ড ট্রাম্প সবসময় অস্বীকার করেছে, বলছে যে না না, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না, মানুষের কারণে ক্লাইমেট চেঞ্জ হয় না। এবং আমরা এতটাই মূর্খ আচরণ করি, একজন তোমার আমেরিকার একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে তোমার সংসদে গেছে তোমার স্নো নিয়ে,
স্নো নিয়ে গিয়ে বলছে যদি পৃথিবীর তাপমাত্রা যদি বেড়েই যেত তাহলে এখন বাইরে তুষার পড়ছে কেন? কতটা মূর্খের মতো যুক্তি, তুমি বুঝতে পারছো? পৃথিবী কি সর্বত্র এক তাপমাত্রা থাকবে? প্রত্যেক সিজনে কি একই তাপমাত্রা থাকে? আচ্ছা, এখন আমাকে দেখো তো, এই যে তাপমাত্রাটা বেড়ে গেল, বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের কি অবস্থা হলো? পৃথিবীর যতগুলো দেশ থেকে মানুষ পালাবার চেষ্টা করছে পরিবেশ বিপর্যয়ের কারণে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে, যেতে চাইছে না, বাধ্য হচ্ছে। নাম্বার 1 হচ্ছে ভারত, নাম্বার 2 হচ্ছে বাংলাদেশ। তোমাদের মনে আছে আমি যে তোমাদেরকে বারবার এই উদাহরণটা শেখাই, সেটা হচ্ছে তোমার বাংলাদেশে নিয়ারলি 19 মিলিয়ন, 1,90,00,000 ছেলেমেয়েরা সরাসরি ঝুঁকির ভিতরে বাস করে। কেন? কারণ এই পরিবেশ বিপর্যয়ের কারণে। তোমাদের মনে আছে, তোমাদেরকে আমি বারবার যে শেখাই যে ইউনিসেফের 2019 সালে প্রকাশিত রিপোর্টে দেখানো হচ্ছে গরিব মানুষ এই যে এক ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, পানিতে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, বাধ্য হয়ে ছোট ছোট মেয়েদেরকে প্রস্টিটিউশনে, পতিতাবৃত্তিতে বিক্রি করে দেয়া হচ্ছে। ছোট ছোট মেয়েদেরকে মানে অল্প বয়সে বিক্রি করে দেয়া হচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে তোমার কাছে কি মনে হয় যে পৃথিবীটা আসলে সত্য দিয়ে চলে নাকি রাজনৈতিক সত্য দিয়ে চলে? যেই সত্য বললে রাজনীতিবিদদের সুবিধা হয় সেই সত্যই তো বলে তারা। তারা কি তোমার মঙ্গলের জন্য কথা বলে? তোমার ভালোর জন্য কথা বলে? তুমি দেখেছো যে যখন তোমার আমেরিকাতে কিংবা মানে এই যে, হ্যাঁ এই আসলাম বল, কি বলতে চাচ্ছিলি? ক্লাইমেট চেঞ্জের কারণে এবছর আমাদের দেশে মানে এই শীতকালের সিজনে 18 মাসের হুম, মতো বৃষ্টি হয়েছে দেখো সারা দেখো বাংলাদেশে। কি বুঝতে পারতেছো? ক্লাইমেট চেঞ্জের কারণে কয়দিন আগে আমেরিকাতে টর্নেডোতে মানুষ মারা গেল। এই বছর ক্যানাডাতে 700 লোক মারা গেছে, 700 লোক। গুগল করে দেখো। কেন? কারণ ব্রিটিশ কলাম্বিয়া, ওই যে যেদিকে রুশটা থাকে, ওখানে তোমার কি হয়েছে, তাপমাত্রা বেড়ে গেছে। ওই এলাকার মানুষগুলো সে গরমে অভ্যস্ত না, হিটস্ট্রোকে মারা গেছে। তাহলে বড় লোকেরা কি মারা যায় ক্লাইমেট চেঞ্জে? ওদের বাড়িতে তো এসি আছে, এয়ার কন্ডিশন আছে। বড় লোকেরা কি করতে পারে? তোমরা দেখো নাই যে ইলন মাস্ক কিংবা জেফ বেজোস তারা কি করতে পারে? তারা পৃথিবী ছেড়ে অন্য বাইরেও চলে যেতে পারে। তুমি কি করবে? তাহলে পৃথিবীটা কি করে? তুমি কি বুঝতে পারতেছো যে মানে দ্য ওয়ার্ল্ড ইজ নট রান বাই সাই, মানে কি বলে, যেটা সত্য সেই সত্য দিয়ে এখন তোমাকে যে কথাগুলো শেখানো হয়েছে ছোটবেলা থেকে। আচ্ছা, তোমরা গ্রামে, মানে সবাই তো গ্রামের, তোমরা শোনো নাই ছোটবেলা থেকে এরকম অনেক উদাহরণ যে অনেক আহ মহিলা তাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে? কেন? কারণ তার ছেলে হয় না। অথচ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা বাবার উপরে নির্ভর করে, মায়ের উপরে নির্ভর করে না। তোমাদেরকে একটু আগে যখন বললাম যে তোমার ব্রেইনের ক্যাপাসিটি, মেয়েদের ব্রেইনের ক্যাপাসিটি কি ছেলেদের ব্রেইনের ক্যাপাসিটির সাথে কম? একেবারেই কম না। কিন্তু সামাজিকভাবে কোন সত্যটা বলা হয়? সো হোয়াট আর ইউ আন্ডারস্ট্যান্ডিং? তাহলে বিষয়টা কি? যে আমি তোমাদেরকে দুজন নিউরো সায়েন্টিস্টের কথা বললাম, জিনা রিপন, কর্ডেলিয়া ফাইন। তারা কি বললো? তারা বললো নিউরো সেক্সিজম। তারা বলছে ইভেন নিউরো সায়েন্সে যারা ওই বিজ্ঞানী, তারা কি বেশি তোমার ছেলে মানুষ না? বুঝতে পারছো? তাহলে যেই সত্যটা আসে থেকে, বড় লোকদের কাছ থেকে, ক্ষমতাবানদের কাছ থেকে, হুম, বিত্তশালীদের কাছ থেকে, দুনিয়ার মোড়লদের কাছ থেকে, সেটাই সেটাই তো সত্য। এটাকে আমরা কি বলছি? পলিটিক্যাল ট্রুথ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমরা পড়ো নাই ছোটবেলা থেকে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন? তোমরা কি ছোটবেলা থেকে পড়েছো যে কলম্বাস মানে এই এই ইউরোপিয়ান আসার কারণে, যেখানে আমি বসে তোমাদের সাথে কথা বলছি ক্যানাডাতে, এখানকার 98% মানুষকে মেরে ফেলেছে। 98% মানুষকে মেরে ফেলেছে। তাহলে কোন সত্য তুমি জানো? হ্যাঁ, সানি বলো। তোমার কথা শুনতে পাচ্ছি না।
Let me check. এখন বলো আবার কথা। কুটিও আমার মনে হয় সানি ভাইয়ের মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে। Okay. All right. No. হ্যালো। হ্যাঁ এখন বলো। হ্যাঁ এখন বলো। হ্যাঁ আমাদের বলা, আমি এই জিনিসটা সর্বপ্রথম খেয়াল করছি যখন আমার বাসায় অনেকগুলা রোপার কয়েন ছিল, এবং তার আগে আমি শুনতে পারছি যে এর আগে প্রচলিত ছিল যে স্বর্ণের কয়েন, এবং তারপরে আমি দেখছি যে এর পরে প্রচলিত কয়েন গুলা ছিল কি তামার কয়েন। এই সবগুলা কয়েনই আমি কালেক্ট করছি। তারপরে আস্তে আস্তে দেখলাম যে এই কয়েন গুলা হলো কি লোহা, কিংবা আরো আস্তে আস্তে এর মূল্য কমতেছে, কমতে কমতে আস্তে আস্তে আসলো কি টাকা, এখন আসলো কি ইলেকট্রিক্যাল মানি। তো এটা আমাদের বিশ্বাস করানো হইতেছে না যে আসলে আমাদের, এটা কিন্তু আমার একক গবেষণা বা একক আমি এটা নিয়ে চিন্তা করছি, এটা পুরোপুরি সত্য হবে কিনা আমি জানি না, আমি জাস্ট শেয়ার করতেছি। তো আসলে আমাদের যে 1000 টাকার বা ইন্ডিয়াতে 2000 টাকার বা আরো বড় টাকার নোট যে দেওয়া হইতেছে, আসলে কি এর যে দাম হওয়া উচিত, আসলে কি 1000 টাকার মধ্যে ওই সমপরিমাণ এটা আছে, মানে মূল্যটা আমাদেরকে বোঝানো হইতেছে, নাকি আমাদেরকে সম্পূর্ণ মিথ্যা জিনিসটা বোঝানো হইতেছে? যে আমরা শুধু প্রাচীনকাল থেকে দেখতেছি আমাদের অর্থের দাম দিন দিন শুধু কমতেছে, এটা কেন? আমাদেরকে এটা মিথ্যা বোঝানো হইতেছে না? এখন আমাদের দেখানো হইতেছে আমাদের যদি একটা টাকা এখন যদি বাদ করে দেওয়া হয়, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ আমাদের কাছ থেকে চলে যাবে, কিন্তু আমাদের কাছে যদি সমপরিমাণ স্বর্ণ কিংবা ওই মূল্যবান জিনিসগুলো থাকতো, এগুলা কিন্তু আমাদের কাছে থেকে যেত। আমরা কিন্তু এই সময় থেকে যদি পরবর্তী অন্য, যেমন একটা যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে কি হলো, আমাদের দেশ থেকে পাকিস্তান চলে গেল, চলে যাওয়ার পরে কি পাকিস্তানি যে টাকাগুলা ছিল এটা কিন্তু আমরা বাংলাদেশে বর্তমানে ইউজ করতে পারতেছি না, কিন্তু ওই পাকিস্তানি টাকার বদলে আমাদের যদি সমপরিমাণ স্বর্ণ কিংবা ধাতব মূল্যবান পদার্থগুলো দেওয়া হতো, ওগুলো কিন্তু আমরা বর্তমানে কিন্তু ইউজ করতে পারতাম। এই জন্য আমাদের প্রচলিত অর্থ ব্যবস্থাও কিন্তু আমাদের মিথ্যে জিনিস বলতেছে, এটা আমার মনে হয়। এক্স্যাক্টলি। এবং আমরা যখন টাকা পয়সা নিয়ে কথা বলবো তখন আমরা আরো ডিসকাস করবো যে আসলে হাউ মানি অ্যাকচুয়ালি ওয়ার্কস এবং মানির তোমার মানে সিস্টেমটা কি। আচ্ছা, তাহলে আমি এখন যদি তোমাদেরকে বলি যে তুমি দেখো, তুমি বিবর্তনের কথা বলতে পারবে না, ইভলিউশনের কথা বলতে পারবে না, তাহলে তোমাকে এদের মারতে আসবে, তাই না? তুমি এই কথা বলতে পারবে না যে তোমার পৃথিবীটা মানে তুমি দেখো যে আসলে এই যে মেয়েদের সম্বন্ধে যে কথাগুলো তোমাদেরকে ছোটবেলা থেকে বলা হয়, এটা তো সত্যি কথা না, এটা মিথ্যা কথা, রাইট? তারপরে হচ্ছে তোমার ঐতিহাসিক কথা দেখো যে কি পরিমাণে ইতিহাস হচ্ছে মিথ্যা ইতিহাস, যেটাকে তোমরা সত্যি বলে জানো। কি পরিমাণে হিস্ট্রি হচ্ছে তোমার মানে কি ধরনের মিথ্যা ইতিহাস। তুমি ধরো এই যে তোমাদেরকে একটু আগে বললাম যে যখন ইরাকে যখন আমেরিকা আক্রমণ করলো, কি বলে আক্রমণ করলো? বললো যে ওখানে কি আছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে। ইরাকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার পর, পুরো একটা দেশকে ধ্বংস করার পর পরে বললো, ও সরি, আসলে ওখানে তো ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন নাই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, এই ভদ্রমহিলার নাম হচ্ছে ম্যাডেলিন অলব্রাইট। ম্যাডেলিন অলব্রাইটকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমেরিকার রাজনৈতিক পলিসির কারণে ইরাকে 5 লক্ষ শিশু, বড় মানুষ না, 5 লক্ষ শিশু বিনা চিকিৎসায় বিনা খাদ্যে মারা গেছে। ম্যাডেলিন অলব্রাইট উত্তর দিয়েছিলেন, হ্যাঁ এটা তো হতেই পারে, কারণ বড় বড় সিদ্ধান্ত নিলে। তুই বুঝতে পারছো? তার মানে ইরাকে একটা শিশুর জীবনের কিন্তু মূল্য নাই, আমেরিকান শিশুর জীবনে অনেক মূল্য আছে। এবং কথাটা কে বলছে? বলছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যখন ড্রোনে তোমার মধ্যপ্রাচ্যে 1300-র বেশি নিরীহ মানুষ, এর মধ্যে কত কত শিশু, চিলড্রেন মেরে ফেলা হচ্ছে, তাই না? আচ্ছা, তোমরা জানো ইয়েমেনে কি হচ্ছে? ইয়েমেনে সৌদি আরব নিরীহ মানুষ, ইভেন তোমার হসপিটাল, স্কুলে, সেখানে বোমা মারতেছে। সৌদি আরব কি করছে?
তোমার আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে, অস্ত্র কিনে তোমার ওখানে বোমা ফেলতেছে। তাহলে এই যে তোমার মানে এখন যদি তুমি সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলো, তাহলে তোমার বলো যে এই না 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 না, ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, মুসলিম ব্রাদারহুড নষ্ট হয়ে যাবে। কি বুঝতে পারছো? তাহলে তুমি কেন সৌদি আরবকে টাকা দিবে? ওয়াই? কি আমার কথা বুঝতে পারছো যে সৌদি আরব কি করছে? তোমার মনে আছে সৌদি আরবের যে তোমার বাদশাহ, এই যে মোহাম্মদ বিন সালমান, ওর মতো একজন মানে অত্যাচারী স্বৈর শাসক, এরকম একজন ক্রিমিনাল মানুষ, একটা ক্রিমিনাল মানুষ, হ্যাঁ, ও কি করলো? ও তোমার তুরস্কে জামাল কাশোগজিকে কিভাবে নির্মম ভাবে হত্যা করলো। তো যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল তখন কি বলেছিল? আমি না না, আমি কাশোগজিকে মেরেছি। তাহলে যেটা তুমি সত্য কি হিসেবে জানো, সেই সত্য কি বিশ্বাস করবার কোনো কারণ তোমার কাছে আছে? তাহলে দেখো, একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্র হিসেবে, বিশেষ করে তুমি যদি গরিব মানুষের ছেলে মেয়ে হও, তুমি যদি প্রান্ত থেকে আসো, তুমি যদি নিপীড়িত হও, তাহলে যে সত্যকে তুমি সত্য বলে জানো, সেই সত্যকে তুমি যদি প্রশ্ন করতে না শেখো, সেই সত্যকে তুমি যদি প্রশ্ন করতে না শেখো, তাহলে what are you going to do? আরেকটা জিনিস খেয়াল করবা, আমি সবসময় তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো কিছু, যে কোনো সত্যের পিছনে দুইটা প্রশ্ন করো। যে কোনো সত্য নিয়ে টেস্ট করার, ওই যে তোমার লিটমাস টেস্ট আছে না, যে একটা জিনিস এটা কি অ্যাসিড নাকি মানে এটা অ্যালকালি, টেস্ট করার সিস্টেম কি, মানে কি যেন, অম্ল নাকি ক্ষার, লিটমাস ইউজ করে, তাই না? একটা হলো লিটমাস তুমি পেপার, আমি বলবো চাচ্ছু। হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ, এটা যখন আমরা আমাদের কেমিস্ট্রিতেই করছিলাম, এটা লিটমাস পেপার দিয়ে যখন ক্ষারের মধ্যে অ্যাসিডের মধ্যেই করি, তখন এটা রং পরিবর্তন হয়, কমলা কালারে রূপান্তরিত হয়। লাল এক্স্যাক্টলি, থেকে নীল হয়। লাল থেকে নীল হয়ে যায়। নীল হয়, এখন আমার ধরো, এটা মনে নাই। এখন লিটমাস টেস্টের কথা বলি। আমি বললাম মেয়েদের ব্রেন ছেলেদের চাইতে খারাপ, মেয়েদের পক্ষে এই জন্য আসলে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব না। এখন নিজেকে প্রশ্ন করো, আচ্ছা ঠিক আছে, যদি মেয়েদের ব্রেন ছেলেদের ব্রেনের চাইতে খারাপ হয়, তাহলে এই সত্যিটার কারণে দুইটা জিনিস, সম্পদ কার কাছে যাচ্ছে আর ক্ষমতা কার কাছে যাচ্ছে। তুমি যদি প্রশ্ন করো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে মেয়েদের ব্রেন ভালো না, তাহলে মেয়েরা ঘরে বসে রান্না করুক, বাচ্চা পয়দা করুক, ঘর দেখাশোনা করুক, ঘর ঝাড়ু দিক, তাহলে আমি ছেলে না, আমার তো সুবিধা হচ্ছে না? মেয়ে মানুষ যদি ঘরে ঘর ঝাড়ু দেয়, রান্না বান্না করে, তাহলে কি আমার গুলো করতে হচ্ছে? আমাকে তো করতে হচ্ছে না। আমাকে রান্না করতে হচ্ছে? করতে হচ্ছে না তো। কেমন কথা বুঝতে পারছো? তাহলে ক্ষমতাও আমার হাতে থাকলো, কারণ চাকরি আমি করি। আমি বউ পেটাতে পারি, বউ পেটে দিতে পারি, কারণ মেয়েদের মাসে বুদ্ধি কম তো, ওদের কথা শোনে না, ওদেরকে ডিসিপ্লিন করে রাখতে হয় মেরে। এগুলো আমি কিন্তু আমি অনেক কষ্টে কথাগুলো বলতেছি, কথাগুলো এভাবে মানে লাইটলি নিও না। তাহলে এই যে মেয়েদের মাথায় বুদ্ধি কম, এটা কি একটা ক্ষমতার সম্পর্ক আছে না? এখানে কি একটা অর্থের সম্পর্ক আছে না? মেয়ে মানুষ এত লেখাপড়া কি দরকার, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিব, বাচ্চা কাচ্চা পয়দা করবে, দ্যাটস ইট। এটার পিছনে তোমার কি ক্ষমতার সম্পর্ক আছে না? কারণ যেই মেয়েটা লেখাপড়া করে না, নিজের পরিচয় নিজের পায়ে দাঁড়ায় না, তাকে কি শাসন করা সহজ না? তাকে চট দেওয়া সহজ না? তাকে পায়ের নিচে দাবায় রাখা সহজ না? কি বুঝতে পারছো? আচ্ছা, আহ তুমি জানো একসময় মেয়েদেরকে ডাক্তারি পড়তে দেয়া হতো না? একসময় মেয়েদের ভোটের অধিকার ছিল না, খোদ আমেরিকাতে মেয়েদের ভোটের অধিকার ছিল না। মেয়েদেরকে মানুষ মনে করা হতো না, মেয়েদেরকে মনে করা হতো মানুষের গরু ছাগল থাকে না, যে আমার গরু আছে, ছাগল আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এটাকে ইংরেজিতে বলে চ্যাটেল, মানে সম্পত্তি। মেয়েদেরকেও সম্পত্তি মনে করা হতো। ওই সিচুয়েশনটা কি পাল্টাইছে? কি আমার কথা বুঝতে পারছো? ওই সিচুয়েশনটা কি পাল্টাচ্ছে? অনেক পাল্টাইছে। হ্যাঁ, আগে থেকে অনেক পাল্টাইছে। আগে যেরকম ছিল এখন অতটা নাই, কিন্তু এখন আছে। এই যে কথাটা বললি না, আগে থেকে অনেক পাল্টাইছে। ক্রাইম কমিটেড এবং ক্রাইম রিপোর্টেড একই জিনিস।
বাংলাদেশে যে সমস্ত মেয়েরা অধিকার নিয়ে কথা বলে তারা কয়টা মেয়ে গ্রামের মেয়ে, কয়টা শ্রমজীবী মানুষের মেয়ে, কয়টা গার্মেন্টস শ্রমিক? কি বুঝতে পারছিস? গ্রামে মেয়েদের কি বাস্তবতা পাল্টাইছে? গ্রামে কি এখনো আমাদের গ্রামে আমাদের বাড়ির পাশে দেখিস না যে ক্লাস 5-6 এ মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়? কয়দিন আগে যখন আমাদের খালার ওই যে কি জানো সুমিরে বিয়ে দিয়ে দিল, তখন ওকে ঠেকাইতে পারছি? বিয়ে ঠেকাইতে পারছি? আমাদের বাড়ির পাশে যে ওই ওই মেয়েটার নাম কি, শেফালি, শেফালির যখন বিয়ে দিয়ে দিল, আমরা ঠেকাইতে পারছি? আমরা বানুবার মেয়েটাকে যখন ক্লাস 6 এ বিয়ে দিয়ে দিল, আমরা ঠেকাইতে পারছি? মুর্শিদা আত্মহত্যা করলো কেন? তো তোর কাছে কেন মনে হয় জানিস এগুলা পাল্টাইছে? কারণ তুই যখন টেলিভিশনে দেখিস যে আরে আমাদের দেশে তো এই যে, আরে কয়টা ডাক্তার মেয়ে, কয়টা ইঞ্জিনিয়ার মেয়ে, ধর দুই তিনটা মেয়ে সফল হয়, সেইটাকেই আমরা অ্যাডভার্টাইজ করতে 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 করতে। তুই আমাদের পরিবারের দিকে তাকা, look at our family, look at our family, what do you see? Look at your mother's life, what do you see? Look at your aunt's life. কি এখন কি মানে অন্য একটা চেহারা মনে হচ্ছে? হ্যাঁ বলো বিপাশা। মানে এরকম যে পলিটিক্যাল পাওয়ার, এগুলোর কারণে কিন্তু মানে মানুষের মনে হচ্ছে চেঞ্জ হয়েছে, কিন্তু আসলে তো কিছুই চেঞ্জ হয়নি। মানে বড়লোক পরিবারের কয়েকটা মেয়ে ক্ষমতা পাচ্ছে, বড়লোক পরিবারের কয়েকটা মেয়ে, এতে করে আমরা সবাই মনে করছি এই তো দেশের সাম্যতা। 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা থিয়েটার ডিপার্টমেন্ট থেকে পাশ করা একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে 3-4 দিন আগে, দেখছিস? কি পাল্টাচ্ছে? হ্যাঁ বিপাশা বলো। আপনি যে বলেন আগে মেয়েদের ডক্টর হতে দেওয়া হতো না, এটা কত বছর আগের ঘটনা? খুব বেশি দিন আগের ঘটনা না। যেমন মারিয়া মন্টেসরি বলে একজন মানে শিক্ষাবিদ ছিলেন, উনি ডাক্তারি পড়তে পারেননি। আমি ঠিক এক্স্যাক্টলি সাল জানি না, তবে 1900 সালেরই মানে ঘটনা। হ্যাঁ তুমি বল। এই যে গ্রেটা থুনবার্গ যে আছে যে ক্লাইমেট মুভমেন্টটা করলো, সো শি ইজ আ গ্রেট এক্সাম্পল হিয়ার, রাইট? যে ও জাস্ট বিকজ শি বিলংস টু ডেভেলপড কান্ট্রি, এর জন্য শি কুড ডু আ লট অফ থিংস, মানুষ সবার কথা শুনছে। বাট আমাদের বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া এবং আই ডোন্ট নো অ্যাবাউট ইন্ডিয়া, বাট আমাদের দেশ থেকে যদি কেউ যদি এরকম টাইপ কোনো মুভমেন্ট করতো, আর উই ডোন্ট থিঙ্ক যে এরকম এরকম একটা রেসপন্স পাইতো। মানে মোট কথা বড়লোক মানুষের মানে মেয়েরা যখন কিছু করে তখন এদের অনেক মানে ক্ষমতা। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে তার মানে এখানে দুটো জিনিস বুঝতে হবে, একটা হচ্ছে তুমি কি বড়লোক নাকি গরিব। এই যে বড়লোক এবং গরিব, এটাকে আমরা বাংলায় কি বলি? শ্রেণী। তুমি কোন শ্রেণীর? তুমি কি উচ্চবিত্ত শ্রেণীর নাকি নিম্নবিত্ত শ্রেণীর? আর একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে শ্রেণীর কনফ্লিক্ট, আর একটা হচ্ছে কি তোমার লিঙ্গ, একজন নারী নাকি পুরুষ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো তুমি দেখবে, আচ্ছা বলো তো দেখি আমাকে, অবশ্যই 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 সমাজে ছেলেরা বেশি সুবিধা প্রাপ্ত, অবশ্যই। আচ্ছা, একটা বড়লোক মানুষের মেয়ের ক্ষমতা বেশি নাকি একজন রিক্সাওয়ালার ক্ষমতা বেশি? রিক্সাওয়ালা তো ছেলে মানুষ। ওই বড় লোক ফ্যামিলির মেয়ের ক্ষমতা বেশি। কেন? মানে রিক্সাওয়ালা মানে আমরা তো জানি পৃথিবীটা পুরুষ শাসিত, তাহলে তার মানে হচ্ছে এখানে কি চলে আসছে? এখানে চলে আসছে দুইটা বিষয়, একটা হচ্ছে শ্রেণী, পাওয়ার আর একটা হচ্ছে কত? হ্যাঁ। তো মূল জিনিসটা হচ্ছে পাওয়ার। তাহলে প্রথমে যে জিনিসটা দিয়ে আমি এসেছিলাম, পৃথিবীটা চলে কোন সত্য দিয়ে? রাজনৈতিক সত্য দিয়ে। রাজনৈতিক সত্য কোনটা? যে সত্যের পিছনে কি কাজ করে? ক্ষমতা কাজ করে। যে কথাটা এমন জায়গা থেকে আসে, যে কথাটা এমন জায়গা থেকে প্রকাশিত হয়
যাদের হাতে ক্ষমতা সেই কথাটাই সত্যে পরিণত হয়। আমি তোমাদেরকে বারবার কি বলি, তোমাদেরকে ইংরেজি এবং বাংলা শেখানোর ক্ষেত্রে মনে আছে তোমাদের প্রথমে কি শিখেছিলাম? তোমার আঞ্চলিক ভাষা তোমার অন্যায় না, মনে আছে? কিন্তু তোমার ভাষাটা কি ক্ষমতাবান মানুষের ভাষা? তোমার ভাষাটা কি বিত্তশালী মানুষের ভাষা? বিত্তশালী মানুষের ভাষা হচ্ছে বই পুস্তকের বাংলা, বা প্রাতিষ্ঠানিক বাংলা হচ্ছে বিত্তশালী মানুষের বাংলা। ইংরেজিটা হচ্ছে বিত্তশালী মানুষের ভাষা, ক্ষমতাবান মানুষের ভাষা। এই তো, এই যে আমি তোমাদেরকে একটা কথা বারবার বলি, যেটা তুমি প্রত্যেকটা মুহূর্তে চাইলে এক্সারসাইজ করতে পারো, প্রত্যেকটা মুহূর্তে। তুমি প্রাতিষ্ঠানিক বাংলা বলার চেষ্টা করলে তোমার বন্ধু তোমাকে ছোট করবে, তোমাকে নিয়ে হাসাহাসি করবে। তোমার বন্ধু কি আসলে ক্ষমতার এই কাঠামোটা বোঝে? তোমার বন্ধু কি বোঝে যে তুমি কিভাবে পায়ের নিচে পড়ে আছো? বন্ধু তো বোঝে না। তো এই ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি, সবসময় যে কথা প্রত্যেকটা বাক্য বলবে যত্ন করে বলবে, বাক্যটাকে যত্ন করে বলো। আমি তোমাদের কাছে বলিনি আমি এমন অনেক বাংলা শব্দ উচ্চারণ করতে পারি না, আমার শব্দ উচ্চারণ হয় না, আমি সেগুলোকে ঠিক করবার চেষ্টা করছি এখন পর্যন্ত। আমি কি চেষ্টা থেকে হাত গুটিয়ে নিলাম যে আমি আর চেষ্টা করব না? তাহলে তুমি প্রতিনিয়ত কথা বলার সময় যত্ন করে কথা বলা, প্রত্যেকটি মুহূর্তে কথা বলার সময় সেটা তুমি করো? তুমি যদি সচেতন ভাবে, যখন আমি বলছি যত্ন করে কথা বলা, তাই না, এই যত্ন করে কথা বলাটার অর্থ কি? এই যত্ন করে কথা বলাটার অর্থ হচ্ছে তুমি কথাটাকে সচেতন ভাবে বলছো কিনা, তুমি কথাটা বলবার সময় তুমি তোমার নিজের কথাটাকে শুনছো কিনা। কি বুঝতে পারছো? তুমি কথা বলো না, তুমি তো কথা বলোই, তুমি দম নাও না, তুমি তো দম নিচ্ছ না। Recording was stopped, so now the recording is in progress. So today we discussed what is political truth এবং how political truth can মানে whether political truth runs the world. আমি তোমাদের আগামী কালকে সেশনে you will start and do not delay. Okay, so I'll see you tomorrow. Whether I am right on time or not doesn't matter. Begin. Okay, so bye bye.